সমস্ত শ্রোতা বন্ধুকে ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সমজা দাসের লেখা বুধুবাবুর বোধোদয়। বুধুবাবু মানে বোধিসত্ত্ব চাকলাদার যতদিন বেঁচে ছিলেন ততদিন আশপাশের কাউকে একটি দিনের জন্য তিষ্ঠতে দেননি। লোকে আড়ালে তার নাম দিয়েছিল হিটলার। রাসবাড়ি বুধুবাবু একসময় উচ্চপদস্থ সরকারি আধিকারিক ছিলেন। সেই থেকে সারা দুনিয়াকে তিনি নিজের অধস্তন মনে করে ছড়ি ঘোরানোর শিল্পটি আয়ত্ত করেছিলেন। চাকরি জীবন শেষ হয়েছে বহুদিন, কিন্তু অভ্যাসটা যায়নি। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। মনে করা যাক বুধুবাবু বাজারে যাচ্ছেন। পাড়ার চয়ন এ বাজারে চাকরি বাকরি না পেলেও প্রাইভেট টিউশনি করে মোটের উপর মন্দ রোজগার করে না। ছাত্র পড়িয়েই পুরনো টালির চালের ঘরের জায়গায় দোতলা বাড়ি তুলেছে, একটা নতুন বাইকও কিনেছে, গত বছর বিয়ে করেছে। বুধুবাবু বাজারে যাওয়ার পথে দেখলেন চয়ন বাজারের ব্যাগ নিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছে। অন্য কেউ হলে হয়তো চোখাচোখি হলে মাথা নাড়ত, বড়জোর বলতো ভালো তো। কিন্তু বুধুবাবু তো অন্য কেউ নন। তিনি হাত তুলে চয়নকে থামতে ইশারা করলেন। চয়ন প্রমাদ গুনল মনে মনে। বুধুবাবুর সামনে এসে ব্রেক কষল। ভালো আছেন কাকাবাবু? বুধুবাবু আর চোখে তার বাইকটা দেখে নিয়ে বললেন, ধুলো উড়িয়ে বেড়ালেই হবে? একটা চাকরি বাকরিও তো হলো না এতদিনে। চয়ন ক্ষুব্ধ হলো হয়তো, কিন্তু তার অভিব্যক্তিতে সেটা প্রকাশ পেল না। বিনীত ভঙ্গিতে বলল, আপনাদের আশীর্বাদে টিউশনিটা মোটামুটি চলছে কাকাবাবু। বুধুবাবু হাত তুলে নিবৃত্ত করলেন তাকে। হুঙ্কার ছেড়ে বললেন, আলসেমির কোনো অজুহাত হয় না মনে রেখো। টিউশনি একটা প্রফেশন হলো। আমার ছেলে পুলককে তো সেই ছোটবেলা থেকে দেখেছ। বয়সে তোমার থেকে কত ছোট, ইঞ্জিনিয়ারিং পাশ করে বড় কোম্পানিতে চাকরি করছে। আজ না হোক কাল বিদেশে চলে যাবে। তুমিও এবার নিজের জীবনটা নিয়ে সিরিয়াসলি ভাবো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, কথাটা মনে রেখো। চয়ন উত্তর দেয়নি। গুরুজনদের মুখে মুখে জবাব দেওয়া তার স্বভাব নয় বলেই দেয়নি। তা বলে সকলে তো আর চয়ন নয়। যেমন ধরা যাক কমলিনী বসু। এ পাড়ায় নতুন এসেছে মেয়েটি, পেশায় ফটোগ্রাফার, মায়ের সঙ্গে থাকে। বুধুবাবু যতদিন চাকরি বাকরি করতেন ততদিন তার জীবন বাড়ি ও অফিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর বাইরে তাকানোর ফুরসত পাননি। অবসরের পর দেখলেন চারদিকে অনিয়ম। সুতরাং বয়োজ্যেষ্ঠ হিসাবে সব দিকে নজর রাখার দায়িত্ব তার উপর বর্তায় বই কি। কমলিনীর কথায় আসি। বুধুবাবু এমনিতে যথেষ্ট আধুনিক মনস্ক, কিন্তু তা বলে উচ্ছৃঙ্খলতা তিনি মোটেই বরদাস্ত করতে পারেন না। মেয়ে মানুষ অমন হাঁটু কাটা পেন্টুল পরে জলে জঙ্গলে ছবি তুলে বেড়াবে, এ কেমন সৃষ্টি ছাড়া কথা। অতএব একদিন বিকেলে হাঁটতে বেরিয়ে কমলিনীদের বাড়িতে পৌঁছে গেলেন তিনি। কমলিনী বাড়িতে ছিল না, কিন্তু তার মা ছিলেন। ভদ্রমহিলা বুধুবাবুকে দেখে প্রাথমিকভাবে একটু অবাক হলেও আন্তরিক ভঙ্গিতে বললেন, আসুন দাদা, ভিতরে আসুন। বুধুবাবু গাম্ভীরি চালে ভিতরে ঢুকে চারদিকে নজর ঘুরিয়ে দেখলেন অল্প সময়ের মধ্যে সংসার বেশ গুছিয়ে ফেলেছে মা মেয়েতে। বসুন না, চা খাবেন তো? জিজ্ঞেস করলেন কমলিনীর মা। বুধুবাবু বললেন, আমি বিকেলে চা খেয়ে বেরিয়েছি। দিনে দুবারের বেশি চা খাই না। নিয়ম মেনে চলি বলে এই বয়সেও 5 কিলোমিটার টানা হাঁটতে পারি, বুঝলেন? নিয়ম নিয়ম নিয়মটা জীবনে খুব জরুরি। হ্যাঁ, তা তো বটেই, মৃদুকণ্ঠে বললেন পৌরা। বুধুবাবু গলা খাকড়ে বললেন, এই যে আপনার মেয়ে, ওই একটিমাত্র সন্তান তো আপনার? উপর নিচ মাথা নাড়লেন কমলিনীর মা। বুধুবাবু বললেন, বলতে বাধ্য হচ্ছি, আপনি মেয়েকে উপযুক্ত শিক্ষা দেননি। এই যে হাটে ঘাটে মাঠে ঘুরে ঘুরে ছবি তুলে চলেছে, এটা একটা জীবন হলো? কমলিনীর মা কিছু বলতে গেলেন, তাকে থামিয়ে বুধুবাবু বললেন, দেখুন, অযাচিত জ্ঞান দেওয়া আমার স্বভাব নয়, কিন্তু এটাও সত্যি যে আপনি আপনার মেয়েকে সুশিক্ষা দিতে পারেননি। আসলে আপনারও দোষ নেই। একা মেয়ে মানুষ আপনি, কত দিকই বা সামলাবেন। আপনার স্বামী বেঁচে থাকলে হয়তো
তিনি শক্ত হাতে রাশ টানতে পারতেন। কমলিনীর মা চিন্তিত মুখে বললেন, সে তো ঠিকই, যাই হোক, আপনি প্রথমবার আমাদের বাড়ি এলেন, চা না খেয়েই চলে যাবেন? বুধুবাবুর কাজ হয়ে গেছিল, তাই উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বললেন, না থাক, আজ চলি, কিন্তু যেটা বললাম মনে রাখবেন, শিগগির শক্ত হাতে মেয়ের রাশ টানুন। ব্যাপারটা সেখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। এর দিন দুয়েক পরেই তাকে রাস্তায় পাকড়াও করেছিল ঢ্যাটা মেয়েটা। চোখ পাকিয়ে জিজ্ঞেস করেছিল, আপনি আমাদের বাড়ি গিয়ে আমার মাকে কি বলে এসেছেন? বুধুবাবু ভয় পাওয়ার পাত্র নন। বললেন, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাও তো হয়নি দেখছি। কমলিনী জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, সেই শিক্ষাটা আছে বলেই আজ শুধু কথাটুকুই বললাম। মনে রাখবেন, অন্যদের জীবন নিজের রুল বুক অনুসারে চালানো যায় না, সে চেষ্টা করলে নিজেই ঠকবেন। এভাবেই চলছিল। বুধুবাবু সকলের উপর ছড়ি ঘুরিয়ে বেশ ছিলেন, কিন্তু বেশি দিন চলল না। আজ সকালে বারান্দায় শীতে রোদে পিঠ মেলে বসে খবরের কাগজ পড়ছিলেন তিনি। চায়ে চুমুক দিয়ে নাকটা কোচকালেন। পরবর্তী 15 মিনিট নারীর সাংসারিক কর্তব্য নিয়ে স্ত্রীকে একপোস্ত লেকচার ঝাড়লেন। বুধুবাবু স্ত্রী মনোলীনা দেবী সাদাসিধে মানুষ, প্রতিবাদ দূরে থাক, স্বামীর কথাকে বেদবাক্য মেনে জীবনের 12 আনা কাটিয়ে দিয়েছেন। আজও তার অন্যথা হলো না। মনোলীনা দেবী ভিতরে যেতে বুধুবাবু আবার খবরের কাগজে চোখ রেখেছেন কি রাখেননি, বুকের বাদিক চেপে ধরে গড়িয়ে পড়লেন। ব্যাস, আর উঠলেন না। ডাক্তার এলেন। বেলা 12টা নাগাদ তাকে মৃত হিসেবে ঘোষণা করলেন ডাক্তার। এই অবধি সব ঠিকঠাক ছিল। জীবিত অবস্থায় ভূত পেতে বিশ্বাস ছিল না বোধিসত্ত্ব চাকলাদারের, কিন্তু মৃত্যুর অব্যবহিত পরেই তিনি নিজেকে ভরহীন এক অদৃশ্য সত্তা হিসাবে আবিষ্কার করলেন। তার এতদিনের বিশ্বাসের জোর ধাক্কা লাগলো বটে, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভব করলেন পরিস্থিতিটা মন্দ নয়, বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে। কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ তিনি দিব্যি সকলকে দেখতে পাচ্ছেন, সব কথা শুনতে পাচ্ছেন। ইদানিং বাতব্যাধিতে ভুগছিলেন, মৃত্যুর পর আর কোমরে বেদনা বোধ হচ্ছে না। বেশ কিছুক্ষণ হাওয়ায় ভেসে ঘুরে বেড়ালেন তিনি। বাড়িতে শোকের পরিবেশ, লোকজন আসা যাওয়া করছে। বেশি ভিড়ভাট্টা কোনোদিন পছন্দ করেন না বুধুবাবু। ভাবলেন নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবেন। ঘরের দরজাটা ভেজানো, ভিতরে নিচু গলায় কথাবার্তা শোনা যাচ্ছে। একটি গলা তার ছেলে পুলকের, অপরজনকে দেখার জন্য ছায়া শরীর গলিয়ে দিলেন 2 কপাটের ফাঁক দিয়ে। পুলক বিছানায় বসে আছে, সামনে দাঁড়িয়ে আছে চয়ন। চাপা গলায় বলছে, টাকা নিয়ে চিন্তা করিস না, সে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুই 3 বছর ধরে চাকরি করেও এভাবে টাকা নয়ছয় করেছিস, এটা তোর বাড়ির লোক জানে? পুলক মাথা নেড়ে ধরা গলায় বলল, না, বাবাকে তো জানো তুমি চয়নদা। কোনোদিন কারো কথা শুনেছে বাবা যে আমার কথা শুনবে? বন্ধুদের কথায় শেয়ার ট্রেডিং শুরু করেছিলাম। প্রথম টাকা ভালোই বাড়ছিল, তাই দেখে সঞ্চয়ের প্রায় পুরোটাই ইনভেস্ট করে দিয়েছিলাম। এরকম হবে বুঝতে পারিনি, বিশ্বাস করো। এখন এমন অবস্থা যে বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার টাকাটুকুও আমার হাতে নেই। তারপরেও সাধ্য শান্তি আরও সব কাজ আছে। বাবা তো মায়ের হাতেও টাকা দিতেন না, তাই তার কাছে যে হাত পাতবো সে উপায়ও নেই। চয়ন পুলকের কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বলল, এত ভাবিস না, যা লাগবে আমার থেকে নিয়ে নিস, সময় সুযোগ মতো ফেরত দিলেই চলবে, তারা নেই। পুলকের চোখে জল স্পষ্ট দেখতে পাচ্ছেন বুধুবাবু। একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে এলেন তিনি। অফিসের পুরনো সহকর্মীরা এসেছে অনেকে। সুপ্রিয়া চন্দ্র ছিল বুধুবাবুর অফিসের জুনিয়র স্টাফ। ঠোঁটকাটা মেয়েটিকে কোনো দিনই পছন্দ করতেন না তিনি। আজ দেখলেন সুপ্রিয়া মনোলীনার পাশে বসে আছে। মনোলীনার হাত নিজের হাতে নিয়ে বলছে, বৌদি, মনকে শক্ত করো, দাদা সব সময় তোমার পাশেই আছেন। মনোলীনা শাড়ির আঁচল তুলে চোখ মুছলেন। বিষণ্ণ হেসে মৃদুকণ্ঠে বললেন, তোমাদের দাদা আমার পাশে কোনোদিনই ছিলেন না। আমরা আসলে তার রাজত্বের প্রজা ছাড়া কখনো কিছু ছিলাম না।
তুমি হয়তো আমাকে মন্দ ভাববে, কিন্তু আজ তোমার দাদা আমাদের ছেড়ে যাওয়ার সময় আমার শেকলটাও কেটে দিয়ে গেছেন। বুধুবাবু দেখছেন এই মানুষগুলো তার একান্ত আপন ছিল, এই বাড়িটা তার নিজের ছিল। আজ মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে তাকে জানতে হলো তার পরিবারের কেউ তাকে আপন বলে ভাবতেই পারেনি। ছেলে তার সমস্যার কথা বাবাকে বলতে সাহস করেনি। তার মৃত্যুতে স্ত্রী স্বস্তি বোধ করছেন। অভিমানে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তিনি নেই বেশ কয়েক ঘন্টা হলো, অথচ তাকে ছাড়া কিছু তো আটকে নেই কোথাও। জীবন চলেছে জীবনের মতো, কোথাও কিছু থেমে নেই। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন বুধুবাবু। একটু হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। হঠাৎ তার গা ঘেঁষে একটা গাড়ি ছুটে গেল। গাড়ির গতিতে তার সূক্ষ্ম দেহের কিছু অংশ রেণুর মতো ছড়িয়ে পড়ল বাতাসে। বেশ বিরক্ত বোধ করলেন তিনি। অপেক্ষা করলেন। বেশ কিছুটা সময় লাগলো সেগুলির সস্থানে ফিরে আসতে। গাড়িটা কমলিনীদের গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছে। জনা কয়েক ছেলে মেয়ে গাড়ি থেকে নেমে ওই বাড়িতে ঢুকে গেল। কৌতূহল বোধ করলেন বুধুবাবু। একবার ভাবলেন, এত লোকের মাঝখানে যাওয়া কি ঠিক হবে? পর মুহূর্তে মনে পড়ল, এখন তিনি বিদেহী, যেখানে খুশি যেতে পারেন। সদর দরজা বন্ধ দেখে এক মুহূর্ত দাঁড়ালেন তিনি। তারপর দেহটা যথাসম্ভব সংকুচিত করে চাবি গলানোর ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে চেয়ারে বসে আছে কমলিনী। বেশ কয়েকটা বুম তার দিকে তাক করা। গলায় সংবাদ সংস্থার পরিচয়পত্র ঝোলানো একটি ছেলে জিজ্ঞেস করল, আপনার তোলা ছবি নানা দেশি বিদেশি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে অনেকবার। এবার আপনার ভিলেজ গার্ল ছবিটি ন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত। কেমন লাগছে? কমলিনী হাসি মুখে বলল, অবশ্যই খুব ভালো লাগছে। আপনার এই সাফল্যে কার অবদান সবচেয়ে বেশি? কমলিনী একটু চুপ করে থেকে তারপর বলল, কৃতিত্ব পুরোটাই আমার মায়ের। কলকাতা ইউনিভার্সিটির ইকোনমিক্সে গোল্ড মেডেলিস্ট আমার মা। নামি মাউন্টেনিয়ারও ছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় উচ্চপদস্থ অফিসার ছিলেন এক সময়। তিনিই আমাকে শিখিয়েছেন নিজের শর্তে বাঁচতে, শিখিয়েছেন কোনো পরিস্থিতিতেই নিজের ভালো লাগার সঙ্গে আপোষ না করার মন্ত্র। সিঙ্গল মাদার হয়ে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বড় করেছেন আমাকে। মেডিকেলের লাস্ট ইয়ারে ফটোগ্রাফির নেশায় আমি যখন পড়া ছাড়লাম, মা তখনও আমাকে সমর্থন করেছিলেন। বলেছিলেন, যা ভালো লাগে তাই করতে। আমি তাই করেছি। বুধুবাবু আর দাঁড়ালেন না। সারা জীবন ধরে তিনি যা কিছু ঠিক বলে জেনেছেন, মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে জানলেন যে সবই তার ভুল। এত বছর ধরে শুধু ভুলের পাহাড় খাড়া করেছেন তিনি। সেই পাহাড় চূড়োয় বসে থেকেছেন অন্ধ গর্বিত সম্রাটের মতো। নিজের আশপাশের লোকদের দিকে তাকিয়ে দেখেননি, তাদের ভাবনার অংশীদারিত্ব চাননি কোনো দিন। আজ এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করছেন, এ জগতে তার জায়গা এতটুকুই, সামান্য কয়েকটি অদৃশ্য অনুপ্রমাণ। আজ বুঝতে পারছেন তিনি, প্রতিটি মানুষের ভূমিকা এই পৃথিবীতে অত্যন্ত সীমিত। তবু মানুষ রয়ে যায়, বেঁচে থাকে অন্যদের সুখ স্মৃতিতে, ভালোবাসায়। একটা আস্ত জীবন পেয়েছিলেন তিনি বাঁচার মতো করে বাঁচার জন্য, অথচ কার্যকালে তাকে হেলায় হারিয়েছেন। আজ এই মুহূর্তে পরন্ত গোধূলির আলোয় নিজেকে ধীরে ধীরে ক্ষয়ে যেতে দেখছেন বুধু চাকলাদার। মিশে যাচ্ছেন আলোয় বাতাসে। বেঁচে থাকতে শেষ কবে কেঁদেছিলেন মনে পড়ে না। আজ যাওয়ার বেলায় চাইলেও চোখে জল আসছে না। পরজন্ম বলে সত্যিই যদি কিছু থাকে, আবার না হয় নতুন করে শুরু করবেন সব কিছু। জানতে চেষ্টা করবেন সবার জন্য, সবার মধ্যে বেঁচে থাকায় সুখ ঠিক কতটা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।